আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আজকের এই এক্সপ্লেনারে আমরা পাঞ্জাবের রাজনৈতিক, জনতাত্ত্বিক আর ভৌগোলিক যে পুরো ব্লুপ্রিন্টটা রয়েছে সেটা একেবারে গোড়া থেকে ডিকোড করব। আর হ্যাঁ, খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট বাংলায় পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, যাতে এই জটিল সমীকরণটা আপনারা জলের মতো সহজে বুঝতে পারেন। গ্যারান্টি দিচ্ছি, এরপর এই টপিক নিয়ে অন্য কোথাও আর কিচ্ছু পড়ার বা খোঁজার দরকার পড়বে না। তো চলুন ফটাফট দেখে নিই আজ আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি কি। ১. বাংলা থেকে পাঞ্জাব সমীকরণ। ২. পাঞ্জাবের রাজনৈতিক ও সামাজিক বাধা। ৩. মালওয়া, কৃষি এবং ভোট ব্যাংক। ৪. দোয়াব, ডেরা ও দলিত প্রভাব। ৫. মাঝা, পন্থা এবং সীমান্ত নিরাপত্তা। আর সবশেষে ৬. পাঞ্জাবের ভবিষ্যৎ এবং অর্থনীতি। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, বাংলা থেকে পাঞ্জাব সমীকরণ বা দ্য বেঙ্গল টু পাঞ্জাব ইকুয়েশন। স্ক্রিনের বাঁদিকের ডেটাটা একটু খেয়াল করুন। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে একটা দলের ভোট শেয়ার ছিল মাত্র ১০%, আর আসন ছিল মোটে ৩টি। কিন্তু সেখান থেকে তারা কিভাবে পুরো গেমটা ঘুরিয়ে দিয়েছিল সেটা তো আমরা সবাই জানি, তাই না? এবার ডান দিকে দেখুন, ২০২২ সালের পাঞ্জাব নির্বাচন। ১১৭টা আসনের মধ্যে সেই একই দলের ভোট শেয়ার মাত্র ৬%, আর আসন জিতেছে মাত্র ২টি। এখন প্রশ্ন হল, রাজ্যে নিজেদের কোনো শক্তিশালী কোর লিডারশিপ ছাড়াই ঠিক পশ্চিমবঙ্গের মতোই কিভাবে এত বড় একটা নির্বাচনী লাফ দেওয়া স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে? এটাই কিন্তু আসল ম্যাজিক। চলুন এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, পাঞ্জাবের রাজনৈতিক ও সামাজিক বাধা। পাঞ্জাবের এই ডেমোগ্রাফিক বা জনসংখ্যার হিসাবটা সত্যিই খুব ইন্টারেস্টিং। সরকারিভাবে দেখলে রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষ আসেন ৪৮%। কিন্তু একটু গভীরে গেলে দেখবেন হিন্দু ভোটাররাও কিন্তু একেবারে পিছিয়ে নেই, তারা প্রায় ৪০%, আর বাকি ২% হল মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়। তার মানে বুঝতে পারছেন তো, কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপর ভরসা করে এখানে পুরো রাজনীতির মাঠ দখল করা আক্ষরিক অর্থেই অসম্ভব। এবার আসি জাতির হিসাবে। এটা জানলে হয়তো চমকে যাবেন যে পুরো ভারতের মধ্যে পাঞ্জাবেই তপশিলি জাতি বা এসসি সংখ্যার হার সবচেয়ে বেশি, একেবারে ৩২%। এছাড়া ওবিসি ৩১% এবং সাধারণ শ্রেণী ৩৩%, যার মধ্যে জাট, শিখ, খত্রি এবং হিন্দুরা পড়ছেন। এই যে ৩২% এসসি ভোট ব্যাংক, এটা কিন্তু ভীষণভাবে খণ্ডিত। আর যে কোনো দলের কাছে পাঞ্জাব যে তার চাবিকাঠি লুকিয়ে আছে এই ৩২%র মধ্যেই। দেখুন, পুরো পাঞ্জাবকে আমরা মূলত ৩টে ভৌগোলিক অঞ্চলে ভাগ করতে পারি। প্রথমটা মালওয়া, যেখানে আসন আছে ৬৯টি, এটা মূলত কৃষি প্রধান। দ্বিতীয়টা দোয়াব, ২৩টি আসন নিয়ে, যেখানে ডেরা আর এনআরআইদের বিশাল প্রভাব। আর ৩ নম্বর হল মাঝা, ২৫টি আসন, যেটা শিখ পন্থা আর সীমান্ত এলাকা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানেন? মালওয়া স্ট্র্যাটেজি মালওয়াতেই খাটে, মাঝা বা দোয়াবে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু পুরোটাই ফ্লপ হয়ে যাবে। চলুন এবার ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক, মালওয়া, কৃষি এবং ভোট ব্যাংক। এই 69 সংখ্যাটা একটু ভালো করে মাথায় গেঁথে নিন। মোট ১১৭টি আসনের মধ্যে শুধু মালওয়াতেই আছে 69টি আসন। সোজা কথায় বলতে গেলে মালওয়ায় যে বাজিমাত করবে, পাঞ্জাবের মসনদ কার্যত তারই। মালওয়া অঞ্চলের সবচেয়ে বড় পাওয়ার হাউস হল জাট শিখ সম্প্রদায়। ইতিহাস ঘাঁটলে দেখবেন পাঞ্জাবের প্রায় সব মুখ্যমন্ত্রী এই সম্প্রদায় থেকে এসেছেন। কিন্তু কৃষি আইনের পর থেকে এদের মধ্যে একটা চাপা রাগ রয়েছে, আর ঠিক এখানেই কাজ করছে একটা নতুন স্ট্র্যাটেজি। এই ক্ষোভটাকে ব্যালেন্স করতে টার্গেট করা হচ্ছে ৩০% ওবিসি ভোট ব্যাংকে। ভাবুন, পাশের রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই অঞ্চলে ৭০ বারেরও বেশি সফর করেছেন। উদ্দেশ্য একটাই, হরিয়ানার ডেভেলপমেন্ট মডেল দেখিয়ে এই ওবিসি ভোট নিজেদের দিকে টানা। এখানে আরেকটা মাস্টার স্ট্রোক আছে, যাকে বলে একেবারে মাইক্রো লেভেল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। পাঞ্জাবে এসসি ক্যাটেগরির মধ্যে ৩৯টি আলাদা আলাদা উপজাতি আছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা রায়ের উপর ভিত্তি করে এই এসসি কোটার সব ক্যাটেগরাইজেশনের বা উপশ্রেণীকরণের বিষয়টা দারুণভাবে কাজে লাগানো হচ্ছে। বলা হচ্ছে এসসি কোটার ৫০% সরাসরি মজাবি শিখ আর বাল্মীকি সম্প্রদায়কে দেওয়া হবে। চিরাচরিত কৃষক ভোট ব্যাংককে সাইডলাইন করে এই নতুন সমীকরণটা কিন্তু মালওয়ায় একটা বড়সড় গেম চেঞ্জার হতে পারে। এবার আসি ৪ নম্বর পয়েন্টে, দোয়াব, ডেরা ও দলিত প্রভাব। ৪০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। দোয়াব অঞ্চলে দলিত জনসংখ্যার হার প্রায় ৪০% ছুঁই ছুঁই। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রবিদাসিয়া এবং বাল্মীকি সম্প্রদায়। দোয়াব অঞ্চলটা কিন্তু একেবারেই আলাদা।
এখানে একদিকে যেমন বিপুল দলিত জনসংখ্যা, তেমনি অন্যদিকে কানাডা, ইউকে বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে থাকা এনআরআইদের ব্যাপক প্রভাব। এই দুই মিলে এক অদ্ভুত পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানকার স্থানীয় ডেরা বা ধর্মীয় মঠগুলো এতটাই পাওয়ারফুল যে 15 থেকে 16টা আসনের জয়-পরাজয় এরা সরাসরি নিয়ন্ত্রণ করে। আর এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো বড় বড় জাতীয় নেতারা কিন্তু এখন আর প্রথাগত স্থানীয় রাজনীতিক নেতাদের উপর ভরসা করছেন না। তারা সরাসরি পৌঁছে যাচ্ছেন এই ডেরাগুলোতে। গুরু রবিদাস জয়ন্তীতে খোদ জাতীয় স্তরের নেতাদের ডেরার সচখণ্ড বাল্লানে ছুটে যাওয়া বা বিজয় সম্পলার মতো লোকাল লিডারকে বড় পদে বসানো, এগুলো আসলে ওই ডেরাগুলোর সাপোর্ট পাওয়ারই একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজি। চলুন এবার দেখে নিই 5 নম্বর পয়েন্ট, মাঝাপন্থা এবং সীমান্ত নিরাপত্তা। মালওয়ার সাথে মাঝাকে মেলালে কিন্তু চলবে না। এখানকার 25টি আসনের সমীকরণ একেবারেই আলাদা। এখানকার মানুষ ধর্মীয় আবেগ বা পন্থা এবং অতীতের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে ভীষণ সেন্সিটিভ। তার উপর অমৃতসর, পাঠানকোট, গুরদাসপুরের মতো জেলাগুলো একেবারে বর্ডারের গায়ে। তাই আন্তঃসীমান্ত চোরাচালান আর ড্রোনের উপদ্রব এখানকার মানুষের কাছে রোজকার রিয়ালিটি। ন্যাশনাল সিকিউরিটি এখানে একটা বিশাল বড় ফ্যাক্টর। এই টাইমলাইনটা একটু দেখুন। 1980-র দশকের সেই অধিকার রক্ষার লড়াই আর অস্থিরতার কথা মাঝার মানুষ আজও ভোলেননি। সেই আবেগটাকে ছুতেই এখন নিয়ে আসা হচ্ছে মাঝা প্রাইডের কনসেপ্ট। তরণজিৎ সিং সান্ধুকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে প্রজেক্ট করা বা ভবিষ্যতে দীর্ঘদিন ধরে জেলে থাকা বন্দি সিং অর্থাৎ শিখ বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দেওয়া, এগুলো সবই সরাসরি খালসা পন্থের বিশ্বাস জেতার একটা বড়সড় চেষ্টা। এবার আসি আমাদের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, পাঞ্জাবের ভবিষ্যৎ এবং অর্থনীতি। 40% বেশি, এই সংখ্যাটা কিন্তু রীতিমতো ভয় ধরানোর মতো। পাঞ্জাবের ঋণ আর জিডিপির অনুপাত বা ডেট টু জিডিপি রেশিও এখন 40%-এর ওপরে। সারা দেশের মধ্যে এটাই সবচেয়ে খারাপ অবস্থা। নীতি আয়োগের ফিস্ক্যাল হেলথ ইন্ডেক্সে পাঞ্জাব এখন একেবারে খাদের কিনারায়, মানে লাল তালিকায় ঝুলছে। তাহলে আসল বিষয়টা কি দাঁড়ালো? একদিকে রাজ্যের জিডিপি গ্রোথ জাতীয় গড়ের চেয়েও নিচে, অন্যদিকে ডবল ডিজিট ঋণের বোঝা, তার উপর আবার ফ্রি কারেন্ট বা মহিলাদের নগদ টাকা দেওয়ার মতো স্কিমগুলো রাজকোষের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। রাজনীতি করে যে দলই ক্ষমতায় আসুক না কেন, কেন্দ্রের সাহায্য ছাড়া এই রাজ্যকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখাটা কিন্তু কার্যত অসম্ভব। তাহলে শেষে আপনাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যাই। এই যে এত নিখুঁত রাজনৈতিক আর জনতান্ত্রিক সমীকরণ, এটা কি সত্যিই এমন একটা রাজ্যকে খাদের মুখ থেকে ফেরাতে পারবে যে রাজ্য নিজের ঋণের ভারেই ডুবে যাচ্ছে? বিষয়টা কিন্তু গভীরভাবে ভাবার মতো। আমাদের আজকের এই খুঁটিনাটি বিশ্লেষণটি পরিবেশন করেছেন শুভাদীপ সিংহাসার। আশা করি আজকের এই এক্সপ্লেনার আপনাদের ভালো লেগেছে এবং পুরো বিষয়টা একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।